হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে, অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে। যে এই দলত্যাগ বিরোধী আইনটা কি, কত সালে এটা পাস হয় এবং ভারতের সংবিধানের মধ্যে কোথায় এর সম্পর্কে উল্লেখ আছে, এবং এই দলত্যাগ বিরোধী আইনের মাধ্যমে কিভাবে একজন বিধায়ক বা সাংসদ তারা অযোগ্য হিসেবে বাতিল হবেন তাদের সদস্য পদ থেকে। ঠিক আছে, সমস্তটা বিস্তারিত আলোচনা করব, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে, বাংলায় যাকে বলে দলত্যাগ বিরোধী আইন। তাহলে এই আইনটি আসে হচ্ছে 1985 সালে। 1985 সালে কিন্তু এই আইনটি আসে কততম সংবিধান সংশোধনীর দ্বারা? মনে রাখবে যে 52তম সংবিধান সংশোধনীর দ্বারা কিন্তু এই আইনটি আসে। ঠিক আছে, আর এই যে অ্যান্টি ডিফেকশন ল, এটা ভারতের সংবিধানের কোথায় দেওয়া আছে? মনে রাখবে যে ভারতের সংবিধানের যে দশম তফসিল আছে, ঠিক আছে, দশম তফসিল, সেই দশম তফসিলে কিন্তু, অর্থাৎ যে 10th শিডিউলস আছে আমাদের সংবিধানে, টোটাল 12টি শিডিউলস আছে। ঠিক আছে, সেই 12টি শিডিউলসের মধ্যে যে দশম শিডিউলস অর্থাৎ দশম তফসিল, সেখানে কিন্তু এই দলত্যাগ বিরোধী আইনের কথা আছে, অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল এর কথা কিন্তু আছে। ঠিক আছে, আর তোমাদের একটা প্রশ্ন আসবে যে এই যে অ্যান্টি ডিফেকশন ল যখন পাস হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এসে যায়। তাহলে মনে রাখবে যে রাজীব গান্ধী। রাজীব গান্ধী কিন্তু তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন যখন এই দলত্যাগ বিরোধী আইনটি পাস হয়। তাহলে এই দলত্যাগ বিরোধী আইনটি কেন পাস হয়? এই দলত্যাগ বিরোধী আইনটা এর জন্যই পাস হয় যাতে রাজনৈতিক রাজনৈতিক স্থিতিশীলতা দেখা যায়, অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে গণতন্ত্রকে আরো সুদৃঢ় করা যায়। ঠিক আছে, না হলে আগে কি হতো যে একজন এমএলএ আছে, অর্থাৎ এমএলএ অর্থাৎ বিধায়ক, ঠিক আছে, বাংলায় বললে বিধায়ক, এবং এমপি যাকে বলে বাংলায় সাংসদ। ঠিক আছে, এই বিধায়ক এবং সাংসদ তাদের ক্ষেত্রেই কিন্তু এই দলত্যাগ বিরোধী আইনটা লাগু হয়। ঠিক আছে, এই বিধায়ক অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ বিধানসভার যে সদস্য। ঠিক আছে, রাজ্যের আইনসভার নাম হচ্ছে বিধানসভা, আর সেই রাজ্যের আইনসভা যে বিধানসভা তার যে সদস্য তাদেরকে বলা হয় বিধায়ক অর্থাৎ এমএলএ। তাহলে সেই এমএলএ যদি এক দল ছেড়ে অন্য দলে যোগদান করে, আবার ওই দল ছেড়ে আরেক দলে যোগদান করে, তাহলে এর দ্বারা কি হয় যে একটা রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়। তাহলে একটা দেশের পক্ষে বা একটা রাজ্যের পক্ষে সেটা ভালো নয়। ঠিক আছে, একবার এই দলের কাছে ক্ষমতা চলে গেল, আর একবার অন্য দলের কাছে ক্ষমতা চলে গেল। এইভাবে কি হয় যে গণতন্ত্র সুদৃঢ় হয় না। ঠিক আছে, আমাদের যে গণতন্ত্র, আমরা একটা গণতান্ত্রিক দেশে থাকি, তাহলে আমাদের যে গণতন্ত্র সেটা একটা অস্থিতিশীলতার মধ্যে থাকে। তাহলে এর জন্য যে রাজনৈতিক বিচ্যুতির মোকাবিলা করার জন্য, দায়িত্বশীল সাংসদ তৈরি করার জন্য এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে রক্ষা করে গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য কিন্তু এই অ্যান্টি ডিফেকশন ল প্রণয়ন করা হয়। ঠিক আছে, তাহলে এই যে এমএলএ এবং যে এমপি তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন কিন্তু কার্যকর হয়। তাহলে এখন দেখব এই দশম তফসিলে কি লেখা আছে যে কখন একজন এমপি বা এমএলএ তারা অযোগ্য হিসেবে বাতিল হবেন। ঠিক আছে, তাদের সদস্য পদ আর থাকবে না। তাহলে এখানে আগে লিখে দিচ্ছি, তারপরে এক এক করে আলোচনা করছি। তাহলে এখন দেখব একজন বিধায়ক বা একজন সাংসদ কিভাবে অযোগ্য হিসেবে বাতিল হবেন এই অ্যান্টি ডিফেকশন ল এর দ্বারা। ঠিক আছে, তাহলে আমাদের ভারতের সংবিধানে দশম তফসিলে কিন্তু এই প্রভিশনস গুলি দেওয়া আছে। ঠিক আছে, এই বিধানটা দেওয়া আছে যে যে কোনো নির্বাচিত সদস্যের, ঠিক আছে, কোনো নির্বাচিত সদস্যের স্বেচ্ছায় রাজনৈতিক দলের সদস্যপদ ত্যাগ। তাহলে একজন ব্যক্তি বিধায়কও হতে পারে বা আর কি এমপিও হতে পারে, অর্থাৎ সাংসদও হতে পারে। তিনি একটা রাজনৈতিক দলের টিকিট নিয়ে একটা রাজনৈতিক দলের হয়ে তিনি আর কি জিতলেন। ঠিক আছে, তারপরে তিনি কি করলেন যে স্বেচ্ছায় সেই দলটা তিনি ত্যাগ করলেন এবং আরেকটি দলে তিনি যোগদান করলেন। তাহলে কি হবে যে তাহলে তিনি অযোগ্য হিসেবে কিন্তু বাতিল হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এটা প্রথম। দ্বিতীয় দেখো কি লেখা আছে যে নিজের দলের জারি করা নির্দেশের বিরুদ্ধে সবাই ভোটদান বা ভোটদান থেকে বিরত থাকবেন। তাহলে একটা রাজনৈতিক দল
তার মধ্যে যেই সদস্যরা থাকবে সেই দলের যে নেতারা যার নির্দেশ দেবেন তারা সেটাই মানবে, সেই দলের সদস্যরা। কিন্তু কোনো একজন সদস্য যদি সেই নির্দেশের বিরুদ্ধে ভোটদান করেন, ঠিক আছে, অর্থাৎ সেই নির্দেশটা না মান্য করেন, সেই নির্দেশটা মান্য করেন না বা ভোটদান থেকে বিরত থাকেন, তাহলে কিন্তু তিনি অযোগ্য হিসেবে বাতিল হবেন এই অ্যান্টি ডিফেকশন লয়ের দ্বারা। ঠিক আছে, তৃতীয় নম্বর কি, যে স্বতন্ত্রভাবে নির্বাচিত সদস্য যদি নির্বাচনের পরে কোনো রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে একজন স্বতন্ত্রভাবে নির্বাচিত অর্থাৎ একজন নির্দল, ঠিক আছে, একজন ইন্ডিপেন্ডেন্ট, যিনি কোনো দলের হয়ে আর কি নির্বাচনে দাঁড়ায়নি, তিনি জিতে গেলেন এবং জেতার পরে, ঠিক আছে, কোনো একজন এমএলএ বা এমপি কি করলেন, যে কোনো রাজনৈতিক দলের হয়ে তিনি জিতলেন না, তিনি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছেন ক্যান্ডিডেট এবং তিনি জিতে গেলেন, সেখানের জনগণ তাকে আর কি জিতিয়ে দিল ভোটের দ্বারা। তাহলে তখন কি হবে, তখন যদি সেই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট অর্থাৎ স্বতন্ত্রভাবে যে নির্বাচিত হলেন, তিনি যদি এখন কোনো রাজনৈতিক দলে যোগদান করেন, তাহলে কিন্তু তিনি অযোগ্য হিসেবে বাতিল হয়ে যাবেন, কেননা জনগণ ভোট দিয়েছেন সেই স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে, কিন্তু কি করছেন তিনি, যে অন্য একটা রাজনৈতিক দলের মধ্যে যোগদান করছেন। ঠিক আছে, তাহলে এর দ্বারাও কিন্তু সেই সদস্য অযোগ্য হিসেবে বাতিল হয়ে যাবেন। আর তারপরে হচ্ছে যে কোনো মনোনীত সদস্য, অর্থাৎ তোমরা জানো যে ভারতের যে আইনসভা আছে, কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট, সেই পার্লামেন্টের যে উচ্চকক্ষ রাজ্যসভা আছে, সেই রাজ্যসভাতে রাষ্ট্রপতি কিন্তু 12 জন সদস্যকে কিন্তু মনোনীত করতে পারেন। আর সেই যে 12 জন সদস্য অর্থাৎ মনোনীত সদস্য, সেই সদস্য যদি 6 মাস পর যদি কোনো রাজনৈতিক দলে যোগদান করে, ঠিক আছে, কোনো রাজনৈতিক দলে যদি যোগদান করে সেই মনোনীত সদস্য 12 জনের মধ্যে, তাহলে কিন্তু তারাও অযোগ্য হিসেবে বাতিল হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে তাদের কাছে একটা 6 মাসের টাইম আছে, যে 6 মাসের মধ্যে যদি কোনো একটা দলের মধ্যে যোগদান করতে হয় তাহলে করো, কিন্তু 6 মাসের পরে যদি কোনো রাজনৈতিক দলের মধ্যে যোগদান করে সেই মনোনীত ব্যক্তি, ঠিক আছে, মনোনীত সদস্য, তাহলে কিন্তু তিনি অযোগ্য হিসেবে বাতিল হয়ে যাবেন। তাহলে এই ভারতের 10ম তপশিলের মধ্যে এই 4টি প্রভিশনস দেওয়া আছে, যে এই অ্যান্টি ডিফেকশন ল এর দ্বারা এই 4টি ক্ষেত্রে কিন্তু কোনো এমএলএ বা কোনো এমপি তারা অযোগ্য হিসেবে বাতিল হবেন, অর্থাৎ তাদেরকে শাস্তি দেওয়া হবে এক দল থেকে অন্য দলে যাওয়ার জন্য, তারপরে সেই দলের নির্দেশ মান্য না করার জন্য, ঠিক আছে, তার বিরুদ্ধে ভোটদানের জন্য, এবং স্বতন্ত্রভাবে নির্বাচিত এমন একজন সদস্য, তিনি একটা রাজনৈতিক দলে যোগদান করলেন, নিজে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে জিতেছেন, কিন্তু যেহেতু জনগণ তাকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে জিতিয়েছে, কিন্তু এখন কি করছেন, তিনি একটা রাজনৈতিক দলে যোগদান করছেন, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু তিনি অযোগ্য হিসেবে বাতিল হতে পারেন। এবং একজন মনোনীত সদস্য, রাজ্যসভার মধ্যে মনোনীত সদস্য আছে, লোকসভাতে কিন্তু নেই। আগে ছিল লোকসভাতে ইঙ্গো ভারতীয় অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান 2 জন সদস্য, কিন্তু এখন কিন্তু সেই পদটা নেই, ঠিক আছে, সেটা বাতিল করা হয়ে গেছে। তাহলে রাজ্যসভাতে যে 12 জন মনোনীত সদস্য আছে, তারা যদি 6 মাসের মধ্যেই কোনো দলে যদি কোনো একটা রাজনৈতিক দলে যদি যোগদান করে নেয় তাহলে কোনো ব্যাপার না, কিন্তু 6 মাসের পরে যদি কোনো রাজনৈতিক দলের মধ্যে যোগদান করে, তাহলে তারা এই অ্যান্টি ডিফেকশন লয়ের দ্বারা কিন্তু তারা তাদের সদস্য পদ, ঠিক আছে, তারা অযোগ্য হিসেবে কিন্তু বাতিল হয়ে যাবেন। এই যে দলত্যাগ বিরোধী আইনের দ্বারা কোনো এমপি বা এমএলএ তারা অযোগ্য হিসেবে ঘোষিত হবে, তাহলে সেই সিদ্ধান্তটা, সেই চূড়ান্ত সিদ্ধান্তটা কে নেবে, তাহলে মনে রাখবে যে স্পিকার, ঠিক আছে, স্পিকার কিন্তু বা চেয়ারম্যান, তারা কিন্তু স্পিকার অর্থাৎ অধ্যক্ষ এবং চেয়ারম্যান, রাজ্যসভার যে সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন চেয়ারম্যান এবং লোকসভার স্পিকার, তারা কিন্তু সিদ্ধান্ত নেবে চূড়ান্ত যে দলত্যাগ বিরোধী আইনের দ্বারা, ঠিক আছে, দলত্যাগ বিরোধী আইনের দ্বারা তারা অযোগ্য কিনা, সেটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকার এবং চেয়ারম্যানের হাতে আছে। ঠিক আছে, তাহলে এতটুক মনে রাখবে। আর একটা এখানে এক্সেপশন আছে, অর্থাৎ একটা ব্যতিক্রম আছে, সেটা কি, সেই ব্যতিক্রমটা হচ্ছে যে কোনো দলের যদি 2/3 যদি সদস্য কোনো একটা দলে যোগদান করে, ঠিক আছে, বা একটা আলাদা জোট গঠন করে, একটা আলাদা দল গঠন করে, তখন কিন্তু সেটাকে আর কি সেই যে সদস্য তাদেরকে কিন্তু অযোগ্য হিসেবে ঘোষিত করা যাবে না। ঠিক আছে, তাহলে এটা একটা ব্যতিক্রম। 2/3 যদি কম সদস্য এক দল ছেড়ে অন্য দলে চলে যায়,
তাহলে সেটাকে অ্যান্টি ডিফেকশন লয়ের দ্বারা কিন্তু তাদেরকে অযোগ্য হিসেবে ঘোষণা করা যেতে পারে। কিন্তু 2/3 সদস্য যদি কোনো দল ছেড়ে অন্য দলে চলে যায়, ঠিক আছে, বা একটা নিজেরা অন্য দল গঠন করে, তাহলে কিন্তু তারা অযোগ্য হিসেবে আর কি ঘোষিত হবে না। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দলত্যাগ বিরোধী আইনটা কি এবং কিভাবে একজন এমএলএ বা একজন এমপি তারা অযোগ্য হিসেবে ঘোষিত হবেন। ঠিক আছে, তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এমন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।